রাজশাহী থেকে পঞ্চগড় যাওয়ার জন্য বাইক নিয়ে বের হলো ফাহিম। তার বন্ধু বান্ধব তার পিছনে আসতেছে। রাত 2টা, মাঝ রাস্তায় একটা হোটেল এসে সবাই খাওয়া দাওয়া করে। ফাহিম সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে তোরা শর্টকাটে যাবি নাকি মেইন রাস্তা দিয়ে যাবি? আমি তো মেইন রাস্তা দিয়ে যাব ভাবতেছি। আপনি মেইন রাস্তা দিয়ে যান আর আমরা শর্টকাটে যাব। আপনার সাথে একটা চ্যালেঞ্জ রইল, যেহেতু আমরা পঞ্চগড় যাইতেছি, তো যদি আপনি আমাদের আগে ওইখানে গিয়ে পৌঁছে যান, তাহলে আপনি ওইখানে যতদিন থাকবেন আপনার সকল খরচ এবং বাইকের যত তেল লাগে আমরা দিব। ঠিক আছে, ডান। তবে একটা কথা, আমি যদি রাস্তায় কোনো সমস্যায় পড়ি বা আমার বাইক যদি কোনো সমস্যায় পড়ে, তখন তোরা যদি কিছু চাস আমার কাছে, তাহলে আমি কিন্তু দিতে পারবো না, এটা মনে রাখিস। ঠিক আছে, আমরা তোর কাছে কোনো কিছুই চাইবো না। যদি বাইকের কোনো সমস্যা হয়, এখন তাহলে যাওয়া যাক। এই বলে ফাহিম মেন রাস্তা দিয়ে ফুল স্পিডে বাইক চালিয়ে যাইতেছে। প্রায় 20 মিনিট। হঠাৎ সামনে দেখতে পেল একটা বড় ট্রাক দাঁড়িয়ে আছে এবং একটা মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। মেয়েটার পরনে লাল বেনারসি। মেয়েটা বারবার ছোটার জন্য চেষ্টা করতেছে, কিন্তু 4 থেকে 5 জন ধরার কারণে ছুটতে পারতেছে না। ফাহিম তার বাইক লোকগুলোর সামনে এসে দাঁড় করিয়ে ব্যাগের ভেতর থেকে একটা খেলনা পিস্তল বের করে। তাদের সামনে দাঁড়িয়ে বলতে লাগে, কিরে, এই মেয়েকে তুলে নিয়ে যাবি? যা, নিয়ে যা, দেখি তোরা কত দূর নিয়ে যেতে পারিস। আমার হাতে পিস্তল দেখেছিস? জাস্ট একটা গুলি করব, সাথে সাথে মাটিতে পড়ে কাতরাতে কাতরাতে মারা যাবি। ফাহিমের কথা শুনে লোকগুলো ভয়ে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে ওইখান থেকে চলে গেল। এইদিকে ফাহিম মেয়েটার কাছে এসে মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই মেয়ে, তোমার বাড়ি কোথায়? আর ওই ছেলেগুলো তোমাকে কোথায় পেয়েছে? আর তুমি এইভাবে বিয়ের লাল বেনারসি, গলায় সোনার গহনা মনে হচ্ছে পরে আছো, এইসব দেখে তো ওই লোকগুলো তাদের লোভ সামলাতে পারে নাই। আসলে আমি বিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছি। আজকে আমার বিয়ে ছিল, কিন্তু ছেলে আমার একদম পছন্দ হয়নি। ছেলেটা অনেক খারাপ, আমাদের এলাকার নেতার ছেলে। সে অনেক মেয়েদের সাথে খারাপ কাজ করেছে। আমি সবকিছুই জানি। আমার বান্ধবীর সাথেও সে খারাপ কাজ করেছে। আমার আব্বু আম্মু আমাকে জোর করে তার সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। তাই আমি বিয়ে বাড়ি থেকে কোনো রকম বান্ধবীদের সাহায্য নিয়ে পালিয়ে এসেছি। ও আচ্ছা, তো এখন কোথায় যাবেন? আর এইগুলো তো মনে হচ্ছে সোনার গহনা, এগুলো পরে থাকলে তো যদি কোথাও হারিয়ে যায় তাহলে তো অনেক সমস্যা হবে। এখনকার গহনার যেই দাম। হ্যাঁ, আপনি যদি একটু ম্যানেজ করেন তাহলে আমি আপনার ব্যাগের ভেতরে আমার এই গহনাগুলো রাখতে পারি। আর আমি কোথায় যাব, কি করব, এসব কোনো কিছুই জানি না। আপনার তো বাইক আছে, আমাকে কি একটা ভালো জায়গায় নামিয়ে দিয়ে আসতে পারবেন, যেখানে আমি থাকতে পারবো কয়েকটা দিন? হ্যাঁ, আমার জানা মতে একমাত্র হোটেল ছাড়া আর কোনোখানে ভালো জায়গা নেই। আপনি চাইলে আমি আপনাকে একটা ভালো হোটেলে নামিয়ে দিয়ে আসতে পারি। পঞ্চগড় অনেক আগে গিয়েছিলাম, তখন দেখেছিলাম ভালো হোটেল আছে। এখন গেলে তো আরো ভালো হোটেল পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমি আপনাকে ঠিক আছে, তাহলে আমাকে নিয়ে চলেন, আমিও যাব। মানজিয়া তার গহনাগুলো খুলে ফাহিমের বাইকের পেছনে বসে পড়ল। এদিকে ফাহিম ভালোভাবে বাইক চালাচ্ছে। দীর্ঘ 4 ঘন্টা পর ফাহিম চলে আসলো পঞ্চগড়। এসে দেখে তার সকল বন্ধুরা চলে এসেছে। ফাহিমের পিছনে সদ্য লাল শাড়ি পরা মেয়েকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল ফাহিমের দিকে। কি বলবে বুঝে উঠতে পারছে না। হঠাৎ রাফিয়া বলতে লাগলো, ফাহিম, তোর পিছনে ওই মেয়েটা কে? আগে তো কখনো দেখি নাই। আর এই মেয়েটা লাল বেনারসি পরে আছে কেন? তুই কি এই মেয়েটাকে বিয়ে করেছিস নাকি? আর এই মেয়েটাকে কোথায় পেলি? আমি ফাহিমের গার্লফ্রেন্ড। ফাহিম প্রায় 5 ঘন্টা আগে আমাকে বিয়ে করেছে, সো আমি তার বউ। সবাই আমাকে সম্মান দিয়ে কথা বলবে। মানজিয়ার মুখে এইরকম কথা শুনে ফাহিম হাঁ করে তাকিয়ে রইল মানজিয়ার দিকে। এদিকে মানজিয়া চুপচাপ দাঁড়িয়ে রইল বেশ কিছু